বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি, আমার ক্ষমতা বলে। আর তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। বাংলাদেশের ইতিহাসে যারা রাজনীতি করতে চায় সেই রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান তারেক রহমান, যার বাবা রাষ্ট্রপতি এবং একই সাথে মা প্রধানমন্ত্রী। মানে এইরকম বাবা মা উভয়ের রাজনৈতিক লিগালিটি নিয়ে রাজনীতিতে আগমন করা সৌভাগ্য বাংলাদেশের ইতিহাসে কারো এখন পর্যন্ত হয় না, সামনেও সম্ভবত এই সুযোগ আর কারো হবে না। কিন্তু সেই জায়গার থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সন্তান হিসাবে 5ই আগস্ট পরবর্তীতে তিনি প্রতারণামূলক এবং একই সাথে কাপুরুষোচিত পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। 5ই আগস্ট পরবর্তীতে যখন বাংলাদেশ সবচেয়ে বড় আইনি, অর্থনৈতিক এবং নানা ধরনের সংকট ছিল, তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জাতীয় সরকারের জন্য তাদের সহ রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা সেই ধূর্ত শিয়ালের মতন যেটি করেছেন যে না, এখানে তোমরা ছাত্ররা বিপ্লব করেছো, অতএব তোমরা এবং একই সাথে বিশেষজ্ঞরা মিলে সরকার পরিচালনা করো। কারণ তারা জানতেন, যেহেতু তাদের পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, যে এই সংকটে এই সিভিল সোসাইটি এবং শুধুমাত্র ছাত্র প্রতিনিধিরা সরকার পরিচালনা করলে সামনে তারা গর্তে পড়লে তখন তারা পিছন থেকে এসে এই যে দায় দায়িত্ব এবং ক্ষতিপূরণ সেটা তাদের উপরে বর্তাবে না। ফলে বিএনপি ধূর্ত শিয়ালের মতন জাতির ক্রান্তিকালে কাপুরুষোচিত আচরণ করে সংকটে দায়িত্ব না নিয়ে বরঞ্চ একটা সংকটের ভিতর ঠেলে দিয়ে পরবর্তীতে সে এখন সেখানে বড় ভাই সাজছে। দ্বিতীয় যে প্রতারণামূলক আচরণটি করেছেন সেটি আমাদের একটু পূর্বে বলেছেন যে আমাদের খমিনি ভাই জনাব আসিফ নজরুল স্যার। আমি 6ই আগস্ট আমাদের ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা জনাব আসিফ নজরুল স্যারের সাথে দেখা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে তার বাসায় 6ই আগস্ট ভোর 9টা 25 মিনিটে। সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে 3 থেকে 4টি দাবি তাদেরকে বলানো হয়েছিল, যে রাষ্ট্রপতির অপসারণ, একই সাথে সংসদ ভেঙে দেওয়া এবং আর্মির যেসব অফিসাররা সরাসরি গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ইমিডিয়েটলি স্যাক করা সহ এবং রাজবন্দীদেরকে মুক্তি দেওয়ার 4টা দাবি জানানো হয়েছিল। সেক্ষেত্রে 3টি দাবি পরবর্তী দুপুর 12টা বা 3টার ভিতরে সরকার বা ওই সময়ের সেগুলো মানা হয়েছিল। বিশেষ করে সংসদ ভেঙে দিয়েছিল এবং একই সাথে আর্মির তখন যে কুখ্যাত অফিসার জিয়াউল হাসান সহ তাদেরকে অপসারণ করা হয়েছিল এবং রাজবন্দীদেরকে আমরা দেখেছিলাম ধারাবাহিকভাবে মুক্তি আসছিল। কিন্তু রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে যখন বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূস যেই সরকারের প্রধান দায়িত্ব নেবেন, সরকার গঠনের পর 1 সপ্তাহের মধ্যে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ব্যক্তিত্বের সামনে তিনি অনুরোধ করলেই রাষ্ট্রপতি সরে যাবেন, এইটা নিয়ে তোমরা জটিলতা করো না এবং এটা আমরা অতি দ্রুত এটা সমাধান করে ফেলবো। তাহলে এই যে আমাদেরকে মানে অ্যাজ এ একজন শিক্ষক হিসাবে শুধু তিনি না, রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু এই ধরনের একই সাথে আর্মির প্রধান এবং অন্যান্যরা, শুধু ছাত্র প্রতিনিধি না, অন্যান্য রাজনৈতিক দলের প্রধানগুলোর সাথে একই সাথে সিমালটেনিয়াসলি এই আলোচনাটা চালাইছেন যে রাষ্ট্রপতিকে রাখবো নাকি বাদ দিব। ফলে রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে তাদের ধারণাটা স্পষ্ট করে না, তারা রাষ্ট্রপতিকে রেখেই, এই ছাত্র নেতৃত্বরা প্রথমে কিন্তু শুধু রাষ্ট্রপতিকে রেখেই দায়িত্ব নিতে চান নাই, তারা কিন্তু প্রথমে দাবিটা করেছিলেন। ফলশ্রুতিতে পরবর্তীতে যখন আমাদেরকে বলা হয় যে এই রাষ্ট্রপতিরা হাতে আপনারা শপথ নিচ্ছেন, এখন রাষ্ট্রপতি খারাপ, কিন্তু এই খারাপটা তো ছাত্ররা চায় না, বরঞ্চ যারা আমাদেরকে দীর্ঘ 40 বছরের রাজনীতির গল্প শোনাতে চায় তারা এই ধূর্ত শিয়ালের মতন আচরণ, প্রতারণামূলক আচরণ করেছে। এখন যে সংকটটা আছে, যে দেখেন ঠিক 30শে জানুয়ারি তারেক রহমান তিনি জাতির সামনে স্পষ্ট কথা দিয়েছেন যে আপনারা জুলাই সনদে হ্যাঁ দিবেন, ধানের শীষে ভোট দিবেন। আজকে আমরা দেখি ঠিক নির্বাচনের সরকার শপথ নেওয়ার পরেই বিএনপির স্থায়ী কমিটির এখন বর্তমান আমাদের মাননীয় স্পিকার তিনি সুস্পষ্ট বলছেন যে আমরা যদি রাজি না হতাম তাহলে তো ভোট হতো না। এই যে আমরা রাজি না হলে ভোট হতো না, তার মানে তারা ইচ্ছা করে এই প্রতারণামূলক অবস্থান নিছেন। নির্বাচনের পূর্বে জাতিকে বলছেন যে আমরা সনদের পক্ষে, তোমরা আমাদের ভোট দাও। আজকে বিএনপির জোট যে 51% তাদের জনসমর্থ ম্যান্ডেট দেখায়, এই 51%-এর মিনিমাম 30 থেকে 35% হচ্ছে হ্যাঁ এর পক্ষের ভোট। তারা যদি কাপুরুষোচিত, আমি কেন বলেছিলাম, অনেকে বলতে পারেন যে একজন প্রধানমন্ত্রী কিনে কেন কাপুরুষোচিত বক্তব্য বলেছে, কারণটা হচ্ছে তারেক রহমানের যদি তখন সৎ সাহস থাকতো
সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে তার যে সৎ সাহস থাকতো, তিনি নির্বাচনের আগে বলতেন যে এটা সাংবিধানিক সংকট তৈরি করবে। সালাউদ্দিনকে দিয়ে তিনি বক্তব্য দেওয়াতেন যে আমরা ন্যায়ের পক্ষে, অতএব আপনারা আমাদেরকে ম্যান্ডেট দেন। তিনি কাপুরুষোচিতভাবে এই প্রতারণামূলক বক্তব্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েছেন। এখন এসে তিনি সেটির বিপরীতে অবস্থান নিচ্ছেন। তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না। আইনমন্ত্রীকে দিয়ে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে, অন্য স্থায়ী কমিটিদের তারা বক্তব্য দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন যে এই অভ্যুত্থানকে অনেকে 90-এর গণ আন্দোলনের সাথে তুলনা করলেন। আমরা বলবো বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে 71 পরবর্তী 71-এর যে চেতনা নিয়ে সাম্য, মানবিক মর্যাদা, বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা, অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীন হয়েছিল, সেটার সম্পূরক হিসাবে 24 সালে বিপ্লব হয়েছিল। 1990 সালে কোনো গণ আন্দোলনও এটাকে বলা যায় না, গণ অভ্যুত্থানও বলা যায় না। এটা সর্বোচ্চ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে এটার একটা ফয়সালা হয়েছিল। এবং 24-এ এই যখন এটাকে 90-এর সাথে তুলনা করা হয়, তখন গত 17 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে পরোক্ষভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে যে জিম্মি ছিল সেটাকে অস্বীকার করা হয়। আইনমন্ত্রী সেই অস্বীকারটা করছেন। 2008 সালে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যক্ষ নীল নকশা যে 8-এর নির্বাচনের মাধ্যমে এর 1 মাসের ভিতর 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হইল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তখন শুধু কাগজে ছিল, যার স্পষ্ট শুধু পতাকা ছিল, আর আমরা শুধু জাতীয় সঙ্গীত গেতে পারতাম। এইটুকু আমাদের স্বাধীনতা ছিল। আমাদের বিরোধী দল কারা হবে, আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত কারা হবে, আমরা বিদেশিদের সাথে চুক্তি করতে পারবো কিনা, যেই সব রাজনীতিবিদরা ভারতের স্বার্থের বিরুদ্ধে বক্তব্য দিত, তাদেরকে এদেশের গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে কে গুম খুন করে হত্যা করা হতো। তাহলে যেই দেশের রাজনীতিবিদরা দেশের জন্য কথা বলে গুম হইতো, তখন কি ওই দেশের প্রকৃত স্বাধীনতা থাকে? কোনোভাবেই থাকে না। ফলে যারা এই দ্বিতীয় স্বাধীনতা বলে যাদের রাজনৈতিকভাবে এক ধরনের তাদেরকে উন্মাসিক তারা আচরণ করেন, তার আমরা সেই বিষয়টা তার স্পষ্ট বলতে পাই যে আগামী দিনের বিএনপি যদি তাদের এই প্রতারণামূলক অবস্থান থেকে সরে না আসে, 91 সালে তারা প্রতারণামূলক অবস্থান করেছিল সরকার গঠন করে, 2001 সালে করেছিল, যার রাজনৈতিক তারা কিন্তু সেটার প্রায়শ্চিত্ত করেছে। পুরো জাতিকে নিয়ে তারা সেই প্রায়শ্চিত্ত দিতে হয়েছে। ফলে এইবার তৃতীয়বার যদি তারা সেই রাজনৈতিক প্রতারণা করে, আগামীতে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে সেই পরিণতি কিন্তু বিএনপিকে বরণ করতে হবে। আওয়ামী লীগ এই দেশে থাকতে পারেনি, আপনারাও কিন্তু থাকতে পারবেন না। ওরা যে বেইমানিটা বা মুনাফিকের মতো আচরণ করছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের আচরণ। সো আমরা তাদেরকে বলবো আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকুন। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস বাস্তবায়ন না হবে, আমরা ততদিন রাস্তায় থাকবো। আমাদের দাবি একটাই, জুলাই সনদ বাস্তবায়ন। গণভোটের রায়কে তারা কেন প্রত্যাখ্যান করছে? গণভোটের রায়কে তারা কেন এড়িয়ে যাচ্ছে? কেন সংসদে সংস্কার পরিষদ গঠন হচ্ছে না? সংবিধানকে রাখার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। আমরা মনে করি এটা বিএনপির হয়তো বুঝের ভুল। তারেক রহমান নিজে বলেছেন যেই হারে ধানের শীষে ভোট দেওয়া হবে, ঠিক একইভাবে যেন গণভোটে হ্যাঁ দেওয়া হয়। যেই জায়গার পর তারা ক্ষমতায় আসার পর, সরকার ক্ষমতায় আসার পর তারা কেন কিভাবে গণভোটকে অস্বীকার করতে পারে, বাংলাদেশের এত কোটি জনগণকে কিভাবে অস্বীকার করতে পারে, সেই প্রশ্ন আসলে বিএনপির কাছে থেকে যায়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan.